আচ্ছা, চলুন সরাসরি মূল কথায় চলে যাই। আজকে আমরা আসিফ আদনানের বেশ সাড়া জাগানো একটা বই মুসলিম বঙ্গের ভেতরের কথাগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করব। বইটিতে বেশ কিছু চমকপ্রদ ভূ-রাজনৈতিক আর সমাজতাত্ত্বিক যুক্তি তুলে ধরা হয়েছে, যেগুলো আমরা ধাপে ধাপে খুব সহজে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। লেখক কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতিকে একটা খুব ইন্টারেস্টিং শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলছেন যুগসন্ধি বা ইন্টারেগনাম। স্ক্রিনের কোটেশনটা একটু খেয়াল করুন। তিনি বলছেন পুরনো সিস্টেম কাজ করছে না, ভেঙে পড়ছে, কিন্তু নতুন কোনো নিয়মও এখনও তৈরি হয়নি। মানে আমরা এমন একটা মারাত্মক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে টিকে থাকতে হলে আমাদের চিন্তাভাবনায় একদম রুট লেভেল থেকে একটা প্যারাডাইম শিফট আনাটা একদম মাস্ট। তো এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বইটার মূল কাঠামো। মূলত 5টা ধাপে পুরো ব্যাপারটা সাজানো। প্রথমে মেটা ক্রাইসিস, তারপর উত্তর উপনিবেশিক খাঁচা, বুনিয়াদ গঠন, গণতন্ত্রের লিমিটেশনস এবং সবশেষে সিস্টেমিক ট্রান্সফরমেশন। চলুন এবার আমরা একটা একটা করে টপিকে ঢুকে পড়ি। প্রথম অধ্যায়, মেটা ক্রাইসিস বা মহাসংকট। বইটার মূল দাবি হল আমাদের এই পুরো অঞ্চলটা এখন একটা অস্তিত্ব রক্ষার মহাসংকটের মুখে দাঁড়িয়ে আছে। আর সত্যি বলতে কি, আমাদের বর্তমান রাষ্ট্রীয় যে কাঠামো, সেটা এই ধাক্কা সামলানোর জন্য একেবারেই প্রস্তুত নয়। এই যে একটু আগে যুগসন্ধি বা ইন্টাররেগনাম শব্দটার কথা বলছিলাম, লেখকের মূল পয়েন্টটা ধরতে হলে এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া খুব দরকার। দেখুন, এটা হলো এমন একটা অন্তর্বর্তীকালীন সময় বা ট্রানজিশন পিরিয়ড, যখন পুরনো নিয়মগুলো অকেজো হয়ে যায়, কিন্তু নতুন কোনো অর্ডার প্রতিষ্ঠিত হয়নি। ব্যাপারটা একদিকে যেমন মারাত্মক রিস্কি, অন্যদিকে কিন্তু এটা আবার একটা নতুন সিস্টেম দাঁড় করানোর বিশাল সুযোগও বটে। আর ঠিক এই কারণে লেখক বলছেন যে বর্তমান রাজনৈতিক কাঠামোর ওপর ভরসা করে বসে থাকাটা কতটা বিপজ্জনক হতে পারে। কেন? কারণ এই হুমকির লিস্ট একটু দেখুন। বড় বড় বিশ্ব শক্তিগুলো কিভাবে আন্তর্জাতিক আইন অমান্য করছে, ভারতের অখণ্ড ভারত আদর্শ, আরাকান আর্মির আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা, কিংবা আমাদের ভেতরেরই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো, যেমন ধরুন কুকি চীন। এই পরিস্থিতিগুলোই প্রমাণ করে যে বর্তমান সিস্টেম আর আমাদের সুরক্ষা দিতে পারছে না। নতুন একটা শক্তিশালী কাঠামো এখন সময়ের দাবি। চলে আসছি দ্বিতীয় ভাগে, উত্তর উপনিবেশিক খাঁচা। বইটিতে বর্তমান রাষ্ট্র ব্যবস্থাকে একটা খাঁচার সাথে তুলনা করা হয়েছে। লেখকের মতে এই খাঁচাটা কাঠামোগত ইসলামোফোবিয়ার মাধ্যমে আমাদের যে কালেকটিভ ইসলামী পরিচয়, সেটাকে আটকে রাখে। সমাজের মূল স্রোতে কাজ করার ক্ষেত্রে একটা অদৃশ্য দেয়াল তুলে দেয়। তো এই খাঁচার ভেতরে থেকে আমরা সাধারণত কী ধরনের রিয়াকশন দেখাই? সোর্স মেটেরিয়াল বলছে মূলত 3টে রিয়াকশন দেখা যায়। এই ছকটা দেখলেই বুঝবেন। প্রথমটা একীভূতকরণ বা সিস্টেমের সাথে মিশে যাওয়া, দ্বিতীয়টা বিচ্ছিন্নতা বা আলাদা হয়ে থাকা, আর তৃতীয়টা হলো নিষ্ক্রিয় প্রত্যাখ্যান, মানে চুপচাপ বসে থাকা। কিন্তু বইয়ের যুক্তি হলো এই 3টার কোনোটা দিয়েই আসলে রিয়েল বা সিস্টেমিক কোনো পরিবর্তন আনা সম্ভব না। এগুলোর প্রত্যেকটারই বড় ধরনের ত্রুটি আছে। এই জায়গাটাতে লেখকের দেওয়া অ্যানালজিটা কিন্তু দারুণ। তিনি বলছেন বর্তমান এই যে আইসোলেশনিজম বা বিচ্ছিন্নতার মতো পদ্ধতিগুলো, এগুলো আসলে একটা লাইফ সাপোর্ট মেশিনের মতো। মানে রোগীকে হয়তো সাময়িকভাবে বাঁচিয়ে রাখছে, কিন্তু ভেতরের আসল রোগটা কিন্তু সারিয়ে তুলছে না। সমাজের মূল রোগ সারাতে হলে এই লাইফ সাপোর্টে ঝুলে থাকলে চলবে না, একদম রুট লেভেল থেকে একটা সিস্টেমিক ট্রান্সফরমেশন লাগবে। এবার তৃতীয় অংশ, বুনিয়াদ বা ভিত্তি গঠন। লেখকের সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টগুলোর একটা হলো, আপনি যদি রাষ্ট্র বা রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনতে চান, তার আগে একদম গ্রাসরুট লেভেল থেকে একটা ভীষণ স্ট্রং সোশ্যাল ফাউন্ডেশন বা সামাজিক বুনিয়াদ তৈরি করতে হবে। এটা ছাড়া কোনো কিছুই সম্ভব না। এই ফাউন্ডেশনটা কিভাবে তৈরি হবে? বইতে এর একটা পরিষ্কার স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে। ব্যাপারটা শুরু হতে হবে রাজনৈতিক অঙ্গনে যাওয়ার অনেক আগে, একদম সামাজিক পরিসর থেকে। প্রথমে তৃণমূল পর্যায়ে দাওয়া এবং ইসলাহ বা সামাজিক সংস্কারের কাজ করতে হবে। সেখান থেকে অর্জন করতে হবে সোশ্যাল পাওয়ার বা সামাজিক শক্তি, আর তারপরই কেবল একটা প্যারালেল স্টেট বা সমান্তরাল রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার চিন্তা করা যেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, এটা কি বাস্তবে আদৌ সম্ভব? এই প্রশ্নের উত্তরে বইতে বাংলার ঐতিহাসিক ফরায়েজি আন্দোলনের উদাহরণ টানা হয়েছে। লক্ষ্য করবেন, একে কোনো নিখুঁত মডেল হিসেবে দেখানো হয়নি, বরং একটা প্রুফ অফ কনসেপ্ট হিসেবে প্রেজেন্ট করা হয়েছে।
টাইমলাইনটা খেয়াল করলেই দেখবেন সঠিক পদ্ধতিতে কাজ করলে এই অঞ্চলে একটা প্রবল সামাজিক শক্তি আর সমান্তরাল রাষ্ট্র কাঠামো তৈরি করা যে ঐতিহাসিকভাবেই সম্ভব সেটা কিন্তু আগেই প্রমাণিত। আমরা চলে এলাম চতুর্থ অধ্যায়ে, গণতন্ত্রের সীমাবদ্ধতা। এখানে এমন একটা প্রশ্ন অ্যাড্রেস করা হয়েছে যেটা আমাদের সবার মাথাতেই সম্ভবত ঘোরে। আচ্ছা, এই পুরো ইসলামী রূপান্তরটা কি শুধু আমাদের স্বাভাবিক গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আনা যায় না? চলুন দেখি বইটা এই ব্যাপারে কি বলছে। লেখক এখানে একটা ধর্মতাত্ত্বিক বা থিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালাইজ করেছেন। কনসেপ্টটা হলো হাকিমিয়া, অর্থাৎ নিরঙ্কুশ সার্বভৌমত্ব এবং আইন প্রণয়নের অধিকার কেবল স্রষ্টার। লেখকের যুক্তি হল, আপনি যখন সেকুলার ডেমোক্রেসিতে অংশ নিচ্ছেন, শুরুতেই আপনাকে এই হাকিমিয়ার ধারণায় আপোস করতে হচ্ছে। মানে আপনি যে সিস্টেমটাকে বদলাতে চাচ্ছেন সেই সিস্টেমের শপথ নিয়েই আপনি উল্টো তাকে বৈধতা দিয়ে ফেলছেন। শুধু ধর্মতাত্ত্বিক নয়, প্র্যাকটিক্যাল দিক থেকেও কিন্তু একটা দারুণ গাণিতিক সমালোচনা করা হয়েছে এখানে। এই 30% সংখ্যাটা একটু খেয়াল করুন। ধরুন একটা নির্বাচনে মাত্র 60% মানুষ ভোট দিতে গেল, আর যিনি জিতলেন তিনি পেলেন সে কাস্ট হওয়া ভোটের 50%। তার মানে কি দাঁড়ালো? তিনি আসলে মোট জনসংখ্যার মাত্র 30% মানুষের সাপোর্ট নিয়ে শাসন করছেন। অর্থাৎ সত্যিকারের মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতার প্রতিফলন কিন্তু এখানে ঘটছে না। আর ঠিক এই স্লাইডটাই মূল কনফ্লিক্টটাকে একদম ক্লিয়ার করে দেয়। আমাদের প্রচলিত নির্বাচনী রাজনীতি মূলত ডিজাইন করা হয়েছে ডেমোক্রেটিক ইনক্রিমেন্টালিজমের জন্য। সহজ কথায়, বিদ্যমান সিস্টেমের ভেতরে থেকেই ছোটখাটো টুকটাক মেরামতের জন্য। কিন্তু লেখকের ভিশন অনুযায়ী যেটা দরকার সেটা কোনো ছোটখাটো মেরামত নয়, বরং একটা রেভলিউশনারি রাপচার, আইনি, সামাজিক এবং রাজনৈতিক ভিত্তির সম্পূর্ণ রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন। আমরা পৌঁছে গেছি একদম শেষ অংশে, সিস্টেমিক ট্রান্সফরমেশন। এই অংশটাই হলো বইটার চূড়ান্ত লক্ষ্য। কিভাবে এই রিয়েল বা প্রকৃত কাঠামোগত রূপান্তর অর্জন করা যায় সেটাই এখানে ফোকাস করা হয়েছে। সোর্স ম্যাটেরিয়ালে খুব ডিটেলে দেখানো হয়েছে ঐতিহাসিকভাবে নির্বাচনী ব্যবস্থাকে ব্যবহার করে পরিবর্তনের চেষ্টাগুলো কেন বারবার ফেইল করেছে। ল্যাটিন আমেরিকার সোশ্যালিস্ট মডেল বলুন কিংবা আলজেরিয়া বা মিশরের ঘটনা, সবখানেই দেখা গেছে ডিপ স্টেটের ইন্টারভেনশন বা কুয়ের কারণে আলটিমেট লক্ষ্যটা আটকে গেছে। তাছাড়া বর্তমান সময়ের ইলেকশনগুলো এতটাই ব্যয়বহুল, মানে গড়ে প্রতি আসনে প্রায় 10 কোটি টাকা, যে এই সিস্টেমে ঢুকে পরিবর্তন আনাটা এক কথায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তো পুরো আলোচনার সবচেয়ে কোর পয়েন্ট হলো এই অ্যানালজি বা রূপকটা। দেখুন, সমাজের জন্য আমাদের শুধু নতুন কোনো অ্যাপ বা ছোটখাটো আপডেটের দরকার নেই। প্রকৃত সিস্টেমিক চেঞ্জ মানে শুধু আপনার কম্পিউটারের ডেস্কটপ ওয়ালপেপারটা বদলে ফেলা নয়। এর জন্য দরকার পুরো হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমটাকে একদম রুট থেকে চেঞ্জ করা, যা তৈরি হবে ইসলামী নীতিমালার উপর ভিত্তি করে। আমরা একদম শেষে চলে এসেছি। আজকের আলোচনাটা শেষ করব লেখকের ছুঁড়ে দেওয়া একটা দারুণ চিন্তার উদ্রেককারী প্রশ্ন দিয়ে। ভাবুন তো, আমরা যদি আমাদের বর্তমান এই রাজনৈতিক চিন্তাধারা আর সিস্টেমগুলোকে ঠিক এভাবেই চলতে দিই, কোনো পরিবর্তন না আনি, তাহলে আগামী 30 থেকে 50 বছরের মধ্যে এই ভূ-রাজনৈতিক অঞ্চলের স্বাধীন অস্তিত্বের ভবিষ্যৎ কি হবে? আমরা কি আদৌ টিকে থাকতে পারব? প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম।